ওকে, সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। তোমাদের আজকে আবার সকাল সকাল তোমাদেরকে স্বাগত তোমাদের জিকের ক্লাস নিয়ে। আমরা এর আগে যে সকল ক্লাসগুলো করে দিয়েছি অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টস, সম্পূর্ণ লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের জিকের যে ক্লাসগুলো হয়ে গেছে এতদিন পর্যন্ত, আমাদের চ্যাপ্টার ওয়াইজ এখন বর্তমানে ক্লাস চলছে এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট, যেটা অ্যাকচুয়াল প্রসিডিওর যে কোনো পরীক্ষার জন্য নিজেকে তৈরি করার, সেই প্রসিডিওরে আমি ক্লাসগুলো করাচ্ছি। ম্যাথের ক্লাস দুপুর একটা, এবং কালকে একটু ভুলভাল হয়ে গেছিল, আপলোড করতে আমাদের একটু গন্ডগোল হয়ে গেছিল। যাই হোক, একটা থেকে চলছে এবং সন্ধ্যে 6টায় জাকির স্যারের ইংলিশ ক্লাস। তো ক্লাসের সম্পূর্ণ লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে স্টুডেন্টস পেয়ে যাবে। হ্যাঁ, অনেকে পিডিএফ নিয়ে তোমরা কোয়ারি করছিলে যে স্যার পিডিএফ গুলো কোথায় পাবো? পিডিএফ গুলো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে স্টুডেন্টস। হ্যাঁ, এবার তোমার পেজটা ফলো করে রাখো, আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে সেটাও ফলো করে রাখো। ওখানে আমি রেগুলার আপডেট দিই, মানে রেগুলার যত ধরনের আপডেট থাকে সব আপডেট দিয়ে দিই, ঠিক আছে? তো আপডেটগুলো আমরা ইউটিউব চ্যানেলও পেয়ে যাবে, কারণ ইউটিউব চ্যানেলকে তোমাদের তার জন্য ফলো করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো আমাদের এর আগে কিন্তু অনেকগুলো ক্লাস আমাদের কমপ্লিট করানো হয়ে গেছে। হ্যাঁ, এবং আজকে আমরা সম্পূর্ণ এক নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি এবং নতুন চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের তরফ থেকে আমাদের যে ইয়েটা প্রোভাইড করা হবে, যেটা নিয়ে তোমাদেরকে বারবার তোমাদের ম্যাক্সিমাম মানে ইদানিং যে সবচেয়ে বেশি কোয়ালিটি আসছে যে স্যার বুক কবে হবে। তো স্টুডেন্ট বুক আমার রেডি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু হয় কি, বুক অনেকে 3-4 হাত পর্যন্ত। তো কেপি কনস্টেবল ফিল্মস এর বুক আমার রেডি হয়ে গেছে। জাস্ট আমি এটাকে নিয়ে একটু করছি, একটু ঝালাই করছি, ঝালাই করে একটু ছোট ছোট যে মিস্টেক্স গুলো আছে বা ইম্প্রোভাইজেশন গুলো আছে সেগুলো একটু কমপ্লিট করে নিই মার্কেটে ছেড়ে দেবো। তোমরা অ্যামাজন থেকে ইজিলি সেটা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে। তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, এবার তো আমাদের কোচিং নিয়ে, আমাদের রিগার্ডিং কোচিং আমাদের অনেক রকমের চলছে যে তোমরা কোথা থেকে কি করবে। তো কোচিং সম্পর্কিত রিলেটেড ইনফরমেশন গুলো অবশ্যই আমি তোমাদেরকে এখন প্রোভাইড করে দিই। সবার আগে যে স্টুডেন্টস, আমাদের যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা হেড অফিস আমাদের রয়েছে বালুঘাটের দক্ষিণ দিনাজপুর। এবার তো ব্রাঞ্চেস যেটা রয়েছে সেটা হলো গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ এবং মালদায় রয়েছে। আমাদের এখানে বর্তমানে এসএসসি জিডি, এনএম, জিএনএম, ডব্লিউএপি, কেপি, ফুড এসআই, ক্লার্কশিপ এবং অ্যাজ ইউজুয়াল কম্বাইন্ড ব্যাচের কিন্তু প্রিপারেশন আমাদের এখানে চলছে। তো অবশ্যই তোমরা যারা যারা প্রস্তুতি করতে চাইছো, কারণ আমার প্রায় 8 বছর ধরে আমি শিক্ষকতা করছি, তোমাদেরকে ট্রেনিং করছি। ইউটিউবে 4 বছর আগে ছেড়ে দিয়েছিলাম, ইউটিউবে 4 বছর আগে আসা। তো অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে এই নাম্বারটাতে, ঠিক আছে? এই নাম্বারে তোমরা যোগাযোগ করে, এই নাম্বারে যোগাযোগের মধ্যে তোমরা অবশ্যই কোচিং রিলেটেড যাবতীয় ইনফরমেশন গুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা এখান থেকে আমাদের আবাসিক কোচিং ও পেয়ে যাচ্ছ। আবাসিক কোচিংটা শুধুমাত্র একমাত্র বালুঘাটে উপলব্ধ রয়েছে। এই কোচিং রিলেটেড সমস্ত ইনফরমেশন, এই যে পিডিএফটা আমাদের দিয়ে দেবো যেটা টেলিগ্রামে, ওখানে গিয়ে কাইন্ডলি পিডিএফটা দেখে নিও। আমার যা যা আমি ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকি সম্পূর্ণটা দেওয়াই রয়েছে। সবচেয়ে বড় যে মানে যেটা তোমরা জানো না হয়তো বা, দেখো জেনারেল জিনিস সব জায়গাতেই পেয়ে যাবে। হ্যাঁ, আমি যেটা এক্সট্রা প্রোভাইড করি বুক, আমাদের কোচিং এর বাইরের কোনো কিছু অ্যালাউড নেই। বই আমি দেবো, সেই বইগুলো তোমরা পড়বে, ওই বই থেকে সম্পূর্ণ পেয়ে যাবে। মক টেস্ট, অফলাইন ক্লাস, অফলাইন তো আমার ক্লাস পাবেই, এই অফলাইন ক্লাসটাও আমার রেকর্ডেড ক্লাসও পাবে। মানে ধরো আজকে তুমি আমার অফলাইন ক্লাসে অঙ্ক করলে, ওই অঙ্কটা আবার রেকর্ডেড আকারেও তুমি পরে পেয়ে যাবে টেলিগ্রামে। মানে এক কথায় তুমি আমার ক্লাসও অফলাইনে পাবে, অফলাইন ক্লাসটাও রেকর্ডেড আকারে পাবে, ঠিক আছে? এবারও তোমাদের স্মার্ট গ্যালাক্সি অ্যাপ, ইউটিউব চ্যানেল, এগুলো তো তোমরা আছি, সারাদিন রাত তোমাদের সেখানে ক্লাস হয়েই থাকে, ঠিক আছে? এগুলো তোমরা একটু কাইন্ডলি পড়ে নেবে। হ্যাঁ, তোমাদের এখানে ছেলেদের আবাসিক, মেয়েদের আবাসিক সবই রয়েছে। ছেলেদের আবাসিকের যে আমাদের খরচটা রয়েছে, থাকা খাওয়া মিলে, থাকা খাওয়া পড়াশোনা সব মিলে, ঠিক আছে, যা যাবতীয় লাগবে সব মিলে মাত্র 2600 টাকা। আর মেয়েদের রয়েছে 3100 টাকা, ঠিক আছে? এর মধ্যে সবকিছুই আমাদের ইনক্লুডেড থাকে। ওকে, এবারেও আমাদের অনলাইন ক্লাস যদি করতে চাও, অনলাইন পেইড ব্যাচে জয়েন হতে চাও, আমাদের অফলাইন যে ফিসটা থাকে সেটা আমাদের 6 মাসের যে ফিসটা থাকে, 6 মাসের ফিস থাকে 8600, অ্যাডমিশন ফিস 1 বছরের 11600, লাইফ টাইম মানে চাকরি কন্ট্রাক্ট, যতদিন না চাকরি পাচ্ছ ততদিন প্রিপারেশন নিতে পারবে। তার জন্য মাত্র 17600। আর এর মধ্যে খালি তোমার যা আনতে হবে খাতা আর কলম আর নিজের লাগেজ, যেটা নিয়ে তোমরা থাকবে, আর কিচ্ছু না, যা লাগবে সব এখান থেকে দিয়ে দেওয়া হবে। আর অনলাইনের 6 মাসের কোর্স ফিস মাত্র 990 টাকা, আর 1 বছরের কোর্স ফিস আমাদের মাত্র 1500 টাকা। যদি তোমরা অনলাইনে অ্যাডমিশন নিতে যাও, এই যে ইউপিআই আইডি আছে, এই নাম্বারে ফোন পে, গুগল পে সবই রয়েছে। তোমরা এখানে পেমেন্ট করে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের এখানে রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে দেবে এবং লিখে দেবে তোমাদের ডিটেলসটা এবং কিসের জন্য পেমেন্ট করবে সেটাও দিয়ে দেবে। আমাদের সম্পূর্ণ কোচিং সেন্টারগুলো আমাদের সম্পূর্ণ এসি কন্ডাক্টেড, সম্পূর্ণ এসি ক্লাসরুম রয়েছে। মাঠের ট্রেনার তো রয়েছেই, তোমাদের সন্ধ্যাবেলা আবাসিকের টিচার রয়েছে। আর আমরা যেটা গ্যারান্টি প্রোভাইড করি, মিনিমাম 70%, মিনিমাম 70%, ওটা 90% এর উপরে আসবে এর গ্যারান্টি আমিও দিচ্ছি। 70% উপরে কমন দেবো, যদি কমন না হয় টাকা ফেরত দিয়ে দেওয়া হয়, সেটার সম্পূর্ণ গ্যারান্টি থাকে আমাদের।
ওকে, যাই হোক, এবারে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের হচ্ছে নতুন চ্যাপ্টার। নতুন চ্যাপ্টারের মধ্যে আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, প্রত্যেক বছর একটা বা দুটো প্রশ্ন আসা প্রত্যেকটা এক্সামে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রালের, সেটা হলো সুফিবাদ এবং ভক্তিবাদ। সুফিবাদ এবং ভক্তিবাদ কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ স্টুডেন্টস। এখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতে আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা দেখে নিচ্ছি এক নজরে। আজকে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব, কালকে আমরা এই চ্যাপ্টারের যে সকল মক টেস্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো এই যে সুফিবাদটা, এটা কিন্তু আমাদের তৎকালীন সময়েরই কথা, যেখানে আমাদের শ্রী চৈতন্যদেব বলো, আমাদের অন্যান্য যে সকল সাধকরা বলো, সে কবির সান বলো, সকলে কিন্তু এই সময়কারই। এবং এই সুফিবাদ এবং যেটা ভক্তিবাদ, এটা সম্পূর্ণ ধর্ম রিলেটেড যে সকল ইনফরমেশন গুলো মানে ওই শতকের সম্পূর্ণ ওই শতকের ধর্ম রিলেটেড যাবতীয় ইনফরমেশন গুলো আমরা এখান থেকে পেয়ে যাই। আমি তোমাদের শুধুমাত্র ওইটুকুই ইনফরমেশন দেবো যেটুকু পরীক্ষার জন্য লাগবে। বাকি এক্সট্রা ইনফরমেশন একটু আছে যেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। কখন কাজে লাগবে? বোঝার জন্য। বাকি পরীক্ষারটা বলে দেবো। সবার আগে এই যে সুফি কথাটা কোথা থেকে এসছে? সুফি কথাটা আরবি শব্দ সাফা থেকে আমাদের সুফি কথাটা এসছে। এই সাফা বা সুফি মানে এক কথায় সাফা কথার অর্থটা যা, এবং সুফি কথার অর্থ কিন্তু একই। ঠিক আছে, এর মানেটা কি আমাদের? এর মানে হলো পবিত্রতা। আচ্ছা, এই সাফা কথার মানে হলো আমাদের পবিত্রতা। এই সাফা কথা থেকে আমাদের যে সুফি কিন্তু কথাটা এসছে। আচ্ছা, এইবার সুফি কথার আক্ষরিক অর্থ কি? মানে এই কথাটার তোমাদের মানে জানতে চাইনি। হ্যাঁ, আমি বললাম যে এর আক্ষরিক অর্থ কি। যেমন আমার নাম তুষার, তুষার অ্যাকচুয়ালি মানেটা কি? বরফ। এরকম আক্ষরিক অর্থ যদি জানতে চাও হয়, তাহলে সুফি কথার মানে হলো উল। পরীক্ষায় তোমরা অপশনে এটাই পাবে। ঠিক আছে, উল সুফি কথার তোমরা পয়েন্ট আউট এভাবে করবে। সুফি কথাটা কোথা থেকে এসছে? সুফি কথাটা আরবি শব্দ সাফা থেকে এসছে, যার মানে হলো পবিত্রতা। দ্যাট ইজ ইট। সুফি কথাটার আক্ষরিক অর্থ কি? সুফি কথার আক্ষরিক অর্থ হলো উল, বা যেটা দেওয়া আছে পরীক্ষায় দেয় না, পরীক্ষায় উল্টাই দেয়, দশমের যন্ত্র পরিহিত সাধু বা সন্ত, যারা জনগণকে পবিত্র কোরআনের উপরে উপনৈতিক ব্যাখ্যা দিতেন এবং পবিত্রতার সাথে অড়াম্বর জীবনযাপন করতে বলতেন, তাদের সুফি বলা হতো। এক কথা, অড়াম্বর জীবনযাপন বলতো সংসারের সম্পূর্ণ মোহমায়া ত্যাগ করে স্বাভাবিক জীবনযাপন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর মধ্যেই আমরা জীবনযাপন করব। বাড়তি কোনো কিছুর প্রতি আমাদের লোভ লালসা আমাদের থাকবে না। এই অড়াম্বর জীবনযাপনের ব্যাখ্যাই তো সুফি। এটা শুধুমাত্র সুফিবাদেই না, আমরা ভক্তিবাদেও আমরা একই তথ্যই পাবো। আমাদের বৌদ্ধ যে ধর্ম বা জৈন ধর্ম, সেখানেও আমরা একই তথ্যই পেয়ে যাবো। ওকে, এই যে সুফি যেটা আমাদের সুফিবাদ যেটা, সেটা আমাদের শুরু হয়েছিল 1542 সালে। কার হাত ধরে? মঈনুদ্দিন চিশতির হাত ধরে সুফিবাদের কিন্তু চিশতি সুফি সাধক যারা ছিলেন, সেখান থেকে আমাদের শুরুয়াতটা মেনলি হয়ে থাকে। অর্থাৎ আমাদের 1100 দশক, যদি দশক বলা হয় তাহলে আমরা কি বলবো? 1100 দশকে আমাদের সুফিবাদের সূচনা হয়েছিল। আচ্ছা, আমাদের সুফিবাদে চিশতি সুফিবাদের প্রথম যিনি প্রতিষ্ঠা ছিলেন, ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি। ভেরি 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 ইম্পর্টেন্ট, 5 স্টার মেরে রাখবে। সময়কালটা তোমাদের খুব একটা পরীক্ষায় দেয় না, সুফিবাদের সময়কালটা অনেক সময় দেয়। আমি সেটা বলে দিলাম, 1100 শতকে সেটা আমরা জানতে পারি। পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর কিছুদিন পর 1142 সালে পারস্য রাজ্যে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। মঈনুদ্দিন চিশতি ভারতে এসে আজমিরে বসবাস শুরু করেছিলেন। মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষেরাই তার কিন্তু শিষ্যত্ব বহন করেছিল। এই তিনি খাজা মঈনুদ্দিন চিশতি মুসলিম ছিল, এর মানে এই নয় শুধুমাত্র মুসলিমরাই তার পৃষ্ঠপোষকতা করতো, এটা কখনোই না। যে ভালো মানুষ তার পৃষ্ঠপোষকতা প্রত্যেকেই করে। আজকে এটা আমার এখানে কোচিং এ শুধুমাত্র যে মুসলিম ছেলেরা এসছে বা হিন্দুরা এসছে এরকম না, যত সম্প্রদায়ের সকলে এসে যদি ভালোবাসা সঠিকভাবে থাকে, যেমন তোমরা আমাকে ভালোবাসছো, সঠিকভাবে করছো, তো প্রত্যেকেই কিন্তু সমানভাবে সমান নজরে দেখো। যাই হোক, এটা গেল আলাদা বিষয়। এখানকার যে ওয়ান লাইনার তোমরা করবে, ওয়ান লাইনার করবে এই পার্টটা, যে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নাম কি, সেটা হলো আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি। ওকে, পরবর্তী আমি পার্টে এগিয়ে যাবো। পরবর্তী পার্টটা আমাদের কি রয়েছে, যে নিজামুদ্দিন আউলিয়া চিশতি সম্প্রদায়েরই। তিনি আফগানিস্তান থেকে ভারতে আসেন। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে তিনি শ্রদ্ধাভাজন ছিলেন। ভেরি ইম্পর্টেন্ট, নিজামুদ্দিন আউলিয়া কি নামে পরিচিত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তিনি মেহবুব-ই-ইলাহি নামে পরিচিত ছিল কে? আমাদের নিজামুদ্দিন আউলিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। মেহবুব-ই-ইলাহি নামে কে পরিচিত ছিল, অথবা নিজামুদ্দিন আউলিয়া কি নামে পরিচিত ছিল, সেটা ছিল আমাদের মেহবুব-ই-ইলাহি। ঠিক আছে, যতটুকু প্রয়োজন ওইটুকুই আমি কিন্তু পড়বো। হ্যাঁ, আমরা কখনোই কিন্তু বাড়তি আমরা কখনোই পড়তে যাবো না, যেটা আমাদের অন্য লেভেলের এক্সামের জন্য প্রয়োজন পড়বে। আমাদের এই এক্সামের জন্য যা প্রয়োজন, পুলিশ এক্সামের জন্য বা আমাদের স্টেট এক্সাম যেগুলো রয়েছে, বা ছোট ছোট সেন্ট্রাল এক্সাম যা রয়েছে, সে সিজিএল বা সিএইচএস, এগুলোর জন্য আমরা কমপ্লিট করব। সুফিবাদ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। মঈনুদ্দিন চিশতি আজমিরে তিনি বসবাস করতেন। মোহাম্মদ ঘুরি মঈনুদ্দিন চিশতিকে সুলতানি হিন্দ, সুলতান উল হিন্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মোহাম্মদ ঘুরি কে ছিল? অ্যাকচুয়ালি মোহাম্মদ ঘুরি কিন্তু একজন দাস ছিল। ঠিক আছে, ঘড়ি বংশের অন্যতম রাজা। আচ্ছা, এ তো দাস ছিলই, এর যে আবার ছিল, আরে মানে ভৃত্য ছিল, যে পরবর্তীকালে আমাদের মানে ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা করে, সেটা ছিল কিন্তু মোহাম্মদ ঘুরিরই ভৃত্য। সেটা আমাদের কে ছিল? কুতুবউদ্দিন আইবক। আইবক কথার মানে কি? আইবক কথার মানে হলো দাস। ঠিক আছে, তো আমার মানে তোমাদের এই মোহাম্মদ মানে ঘড়ির যে শিষ্য ভৃত্য কৃতদাস যে ছিল, তার থেকে কিন্তু দাস বংশের সূচনা। যাক, এই মোহাম্মদ ঘড়ি খাজা মঈনুদ্দিন চিশতিকে কি উপাধি দিয়েছিল? সুলতান উল হিন্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ওয়ান লাইনার করবে তোমরা। যে খাতা কলম নিয়ে আশা করি প্রত্যেকে বসে বসে স্টুডেন্টস খাতা কলম নিয়ে কিন্তু বসবে। হ্যাঁ, আদারওয়াইজ আমার ক্লাস করে কোনো লাভ হবে না। খাতা কলম নিয়ে করবে, লাভের অঙ্ক 3 মাস পরে তোমরা ঠিক বুঝতে পারবে কতটা লাভ হচ্ছে। চিশতি সুলতানি উল হিন্দ উপাধি দিয়েছিল। নাসিরউদ্দিন চিশতিকে চিরাগ ই দিল্লি বলে অভিহিত করা হতো। তাহলে চিরাগ ই দিল্লি বলে কে বিখ্যাত ছিল বা কে উপাধিটা পেয়েছিল? সেটা পেয়েছিল নাসিরউদ্দিন চিরাগ। নাসিরউদ্দিন চিরাগ। আচ্ছা, নিজামুদ্দিন আউলিয়ার বিখ্যাত শিষ্য কে ছিল? আমির খসরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আমির খসরুকে আমরা কোথায় পাবো? তুগলক বংশে। আমির খসরুকে আমরা কোথায় পাবো? তুগলক বংশে। সে তোমরা জালালউদ্দিন তুগলক বলো, তুগলক বংশের প্রতিষ্ঠাতা, অথবা তার যে জামাই আলাউদ্দিন গিয়াসউদ্দিন তুগলক। সরি আমি একটু ভুল বললাম স্টুডেন্টস, এটা একটু ভুল বললাম আমি, এক সেকেন্ড এটা রেকটিফাই করে নেবো। আচ্ছা না সরি, আমির খসরু। আচ্ছা সরি, আমির খসরুকে আমরা কোথায় পাবো? আমির খসরুকে আমরা খলজি বংশে। একটু ভুল বললাম, জালাউদ্দিন খলজি এবং তার জামাতা আলাউদ্দিন খলজি। এই সময়কালে আমরা হচ্ছে আমির খসরুকে কিন্তু আমরা পাবো। ক্লিয়ার? আচ্ছা, আমির খসরু আমাদের কি নামে পরিচিত ছিল? আমির খসরু আমাদের ছিল হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত ছিল। নোট করে নেবে এগুলো স্টুডেন্টস, ভেরি ইম্পর্টেন্ট। হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত ছিল আমির খসরু। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, এবার আমাদের আসলো আমির হুসেন দালভি। এই আমির হুসেন দালভি কিন্তু খুব একটা তোমাদের পরীক্ষার জন্য অতটাও ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আমির খসরু থেকে আরো কিছু পার্ট তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট আছে, যখন যেহেতু এটা আমাদের ইম্পর্টেন্ট না বলবো। আচ্ছা, আমির হাসান ইয়ামউদ্দিন খসরু। আচ্ছা আচ্ছা, আমির খসরুর আসল নাম কি? আমাদের তুগলক সম্পর্কে একটু আলোচনা থাকছে এখানে। আচ্ছা, আমির লিখে নেবে, আমির হাসান ইয়ামউদ্দিন আই থিঙ্ক ইয়ামউদ্দিন খসরু। হ্যাঁ, আমির হাসান ইয়ামউদ্দিন খসরু, এটা ছিল আমির খসরুর আসল নাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু নোট করে নেবে যে আমির খসরুর আসল নাম কি ছিল? আমাদের আমির হাসান ইয়ামউদ্দিন খসরু। আচ্ছা, এবারেও আমার তুগলক কথাটা কেন আমার মাথার মধ্যে আসলে বলে দিচ্ছি। এই আমির খসরু একটা গ্রন্থ রচনা করেছিল, সেই গ্রন্থটার নাম কি? এটা মাথায় রাখবে, এখানে লিখে দিচ্ছি। সেটা হলো তুগলক নামা। এই তুগলক নামা যে গ্রন্থটা রয়েছে না, এই তুগলক নামা গ্রন্থে আমাদের তুগলক বংশের যে দুঃখ দুর্দশা বা যা যাবতীয় ছিল ওই সময়কার রাজরাজারা, ওদের সম্পূর্ণ বর্ণনাটা আমরা পেয়েছিলাম। ওখান থেকে ফট করে মাথার মধ্যে এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমির খসরু জালাউদ্দিন খিলজি এবং তার জামাতা আলাউদ্দিন খিলজির কিন্তু সভাকবি ছিল। ঠিক আছে, আচ্ছা, তো তুগলক নামা ভেরি ইম্পর্টেন্ট। তুগলক নামা গ্রন্থের রচয়িতাকার আমির খসরু।
এই আমির খসরু কিন্তু ভারতের সেতারের জনক বলা হয়, সেতারের জনক। কাওয়ালি, যে আমরা কাওয়ালি গানগুলো জানি, যে কাওয়ালি গান, এই কাওয়ালি গানের কিন্তু জনকও কিন্তু আমাদের হচ্ছে আমির খসরু। ঠিক আছে, তো আমির খসরু একটা খুব জ্ঞানী লোক এবং ভার্সাটাইল ক্যারেক্টারের লোক। তিনি যে শুধুমাত্র গানই করেছিলেন তা না, গানের পাশাপাশি তিনি বিভিন্ন বই ও গ্রন্থ রচনা করেছিলেন এবং খুব জ্ঞানী লোক ছিলেন। সেই কারণে তার সম্পর্কে অনেক প্রশ্ন উঠে আসে। আমরা যখন খলজি বংশ সম্পর্কে আলোচনা করব তার কিন্তু আরো ডিটেইলিং আমরা আলোচনা করব। তো আমার আপাতত এই কটাই মনে পড়ছে। তার হিন্দুস্তানের তোতাবাই বলা হতো আমির হাসান নিয়ামুদ্দিন খসরু তার আসল নাম। জালাউদ্দিন খলজি আলাউদ্দিন মতে খিলজি বংশের সভাকবি ছিল, তুগলকনামা লিখেছিল, সেতারের ভারতের সেতারের জনক বলা হয় এবং কাবালি গানেরও কিন্তু তিনি শুরু করেছিলেন। ঠিক আছে, তো এই সকল ইনফরমেশন গুলো অবশ্যই তোমরা নোট করে নেবে। আচ্ছা, এর বাইরে যেটা আছে, বাদশাহ আকবর ছিলেন সেলিম চিশতির অনুগামী। চিশতি বংশের অন্যতম মানে একজন ছিলেন, যিনি ছিলেন সেলিম চিশতি। তো সব মানে সুফি সান্ত। তো এই সেলিম চিশতির আমাদের অনুগামী ছিল বাদশাহ আকবর। আচ্ছা, এই আকবর আমাদের কোন বংশের? আশা করি প্রত্যেকেই জানো, মুঘল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় আকবরকে। আকবর সম্পর্কে যদি তথ্য বলি তো আমার এই পাতাতেও শেষ হবে না সবটা মিলিয়ে। তো আমাদের সেই দিন ইলাহি বলো, কে প্রবর্তন করেছিল? সম্রাট আকবর। কার দরবারে নবরত্ন ছিল? সম্রাট আকবরের। কে নবরত্ন গুলো গ্রহণ? প্রত্যেকটা নবরত্নের নাম ইম্পর্টেন্ট। বীরবল বলো, সে তুমি তানসেন বলো, সে তুমি টোডরমল বলো, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা যখন আকবর নিয়ে আলোচনা করবো মুঘলের রাতে, তখন এখানে সম্পূর্ণ বিষয়গুলো আমরা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের আসছে হলো ভক্তিবাদের মূল কথা, ভক্তি আন্দোলন। আমাদের সুফি আন্দোলনটা নিয়ে আলোচনা করলে ভক্তি আন্দোলন। ভক্তিবাদী আন্দোলনের মূল কথা হলো আত্মার সাথে পরমাত্মার মিলন। একদম স্টার মার্ক দিয়ে লিখে রাখবে, ভক্তি আন্দোলনের মূল কথা কি ছিল? ভক্তি আন্দোলনের মূল কথা ছিল আত্মার সাথে পরমাত্মার মিলন। খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত, মানে তোমার যদি বলা হয় 700 থেকে 1200, দ্বাদশ শতক পর্যন্ত দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে শৈব নায়ার ও বৈষ্ণব আলবার পন্থীদের হাত ধরে ভক্তিবাদের বিকাশ ঘটে। আমরা একটা জিনিস কি দেখলাম স্টুডেন্টস, এক সেকেন্ড, সুফি আন্দোলনের ক্ষেত্রে সুফি আন্দোলনের যে আন্দোলনটা সেটা কিন্তু উত্তর ভারত রিলেটেড ছিল, তাই না? আর ভক্তি আন্দোলনটা আমরা কি দেখলাম, এটা কিন্তু সম্পূর্ণ কোথায় গেল? তামিলনাড়ু অর্থাৎ দক্ষিণ ভারত রিলেটেড। আচ্ছা, তো ভক্তিবাদী আন্দোলনের শুরুটা কোথা থেকে হয়? নায়ার এবং আলবার পন্থী যারা ছিল তাদের ধরে, ঠিক আছে, ধরেই বিকাশ লাভ। তুর্কি আগমনের পর ভারতে যখন তুর্কিরা আক্রমণ করেছিল, প্রথম মুসলিম অ্যাটাক কত সালে হয়? আমাদের 712 খ্রিস্টাব্দে। কে করেছিল? মোহাম্মদ বিন কাসিম। তো ওই তুর্কি আগমনের পর উত্তর ভারতে ভক্তিবাদের প্রসার কিন্তু ঘটতে থাকে। ঠিক আছে, এবার তো এখান থেকে কিছু নেই, আপাতত ধীরে ধীরে এগিয়ে যায়, পরে আলোচনার এখানে আরো অনেক কিছু থাকবে। ওকে, ভক্তি আন্দোলনের প্রবক্তাগণ। ভক্তি আন্দোলনের যদি কেউ প্রবক্তা বলা হয়, যে যার হাত ধরে ভক্তিবাদী আন্দোলনের শুরু, সেটা হয়েছিল আমাদের শঙ্করাচার্য। কার হাত ধরে আমাদের ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল? সেটা হয়েছিল আমাদের শঙ্করাচার্য। কত সালে? 788 থেকে 882। ছদ্মবুদ্ধ এবং জগৎগুরু নামে পরিচিত ছিল। তার কোন ভক্তিবাদী আন্দোলনের নেতা আমাদের ছদ্মবুদ্ধ বা জগৎগুরু নামে পরিচিত ছিল? ছদ্মবুদ্ধরা পরীক্ষায় আসে না, এই জগৎগুরুটা প্রায় পরীক্ষাতে দেখতে পাওয়া যায়, নামে পরিচিত ছিল, সেটা ছিল শঙ্করাচার্য। তার যে দর্শন তত্ত্ব, যাতে ফিলোসফি ছিল, তাতে ফিলোসফিটার মেইন ছিল আমাদের হচ্ছে মায়া এবং অদ্বৈত। অর্থাৎ অদ্বৈতবাদে বিশ্বাসী কে ছিলেন? কোন ভক্তিবাদী আন্দোলনের নেতা? সেটা ছিলেন আমাদের শঙ্করাচার্য। নেতা কোন ভক্তিবাদী মানে ছিলেন? সেটা ছিল আমাদের শঙ্করাচার্য। অদ্বৈতবাদে তিনি বিশ্বাসী ছিলেন। এবার আমাদের আসলো মাধবাচার্য। মাধবাচার্য আমাদের পূর্ণপ্রাজ্ঞ এবং আনন্দ তীর্থ নামে পরিচিত ছিল। আর রিপিট, তিনি পূর্ণপ্রাজ্ঞ এবং আনন্দ তীর্থ নামে পরিচিত ছিল। ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবে মাধবাচার্য সম্পর্কে, যেটা পরীক্ষায় এসে থাকে। তিনি বেদান্ত সংগ্রহ গ্রন্থের রচয়িতা ছিলেন। বেদান্ত সংগ্রহ গ্রন্থের রচয়িতার নাম কি? তাহলে আমরা জানবো কি? মাধবাচার্য। এখান থেকে বলার বিশেষ কিছু নেই, ওই জন্য আজকে আর বেশি বলতেও পারছি না। হ্যাঁ, যতটুকু দরকার ওইটুকু দেওয়াই আছে।
নির্গুণ সম্প্রদায়ের সন্ত। আচ্ছা, কবির কবির মানে ইনি শুধুমাত্র যে মুসলিমদেরই তিনি ছিলেন তা না, তিনি হিন্দুদেরও তিনি খুব কাছের ছিলেন। হিন্দু বিধবা মায়ের সন্তান হলেও তিনি মুসলিম তাঁতি পরিবারে পালিত হয়েছিলেন। সেই কারণে তার মধ্যে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের সমান বৈশিষ্ট্য আমরা কিন্তু দেখতে পাই। একটা কথা আমি কেবলই বলেই দিলাম তোমাদের, কবির জাতিভেদ প্রথার কিন্তু বিরুদ্ধে ছিলেন। ঠিক আছে, তিনি আদি গ্রন্থ তার মতাদর্শ তার যে রচিত আদি গ্রন্থ, এই আদি গ্রন্থে কবিরের সম্পূর্ণ যে ইয়েগুলো মানে মতাদর্শগুলো সেটা কিন্তু সংকলিত আছে। একটা জিনিস এখানে ছাড়া পড়েছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, কেমন করে জানি এটা ছুটে গেল। কবিরের যে ছোট ছোট লেখাগুলো বা ছন্দগুলো যেখানে তার ধর্মমত গুলো লেখা থাকতো সেগুলোকে বলা হতো, লিখে রাখবে এটা ভেরি ইম্পর্টেন্ট, দোহা। সেগুলোকে দোহা বলা হতো। ঠিক আছে, ছোট ছোট যে সকল কবিতাগুলো ছোট ছোট যে লেখাগুলো লেখা হতো সেগুলোকে দোহা বলা হতো। এটা ভেরি ইম্পর্টেন্ট। কবিরের যে ছোট ছোট মতাদর্শগুলো আলোচনা ছদ্ম আকারে যেগুলো লেখা হতো সেগুলোকে কি বলা হতো? সেগুলোকে দোহা বলা হতো। এবার চলে আসলো আমাদের গুরু নানক। গুরু নানক সম্পর্কে যদি আমরা বলি, তিনি পাঞ্জাবের লাহোরের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। আচ্ছা, তুমি না, এটা তিনি হবে, হ্যাঁ, এটা তিনি করে দেবে। তিনি শিখ ধর্মের প্রবক্তা ছিল। গুরু নানক কে ছিল? আমাদের শিখ ধর্মের প্রবক্তা। আচ্ছা, যার অর্থ হলো শিখ, যার অর্থ হলো শিখ বলতে এখানে যেটা বলেছে নানক কথার অর্থ। আচ্ছা হ্যাঁ, নানক যে কথাটা রয়েছে, নানক কথার অর্থ হলো শিখ। ঠিক আছে, তো তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে পাঞ্জাবে। এবং এই যে নানক যে কথাটা রয়েছে, নানক কথাটা হলো শিখ, এবং তিনি কে ছিলেন? তিনি ছিলেন আমাদের কিন্তু শিখ ধর্মের প্রবক্তা। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। ওকে, তো আমাদের এখান থেকে এই এতটাই মোটামুটি ইম্পর্টেন্ট ছিল। এর বাইরে এখান থেকে তো আরো ইনফরমেশন আমি দেওয়ার মতো কিছু দেখতে পাচ্ছি না। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাবো তুলসীদাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তুলসীদাস তিনি ছিলেন আকবরের সময় সাপেক্ষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। তিনি কার সময় সাপেক্ষ ছিলেন? তিনি ছিলেন সম্রাট আকবরের সময় সাময়িক। আচ্ছা, আকবরের একটা গ্রন্থ ছিল, যেহেতু একটা গ্রন্থ এখন আলোচনা হবে, তো আকবরের উপর একটা গ্রন্থ ছিল। সেই গ্রন্থটার নাম কি ছিল স্টুডেন্টস? সেটা ছিল আমাদের আকবর নামা। এই গ্রন্থের রচয়িতা কে ছিল? আকবরের সভাকবি আবুল ফজল। আবুল ফজল এ কিন্তু আমাদের আকবরের যে নবরত্ন ছিল সেই নবরত্ন কিন্তু একজন ছিল, আবুল ফজল। ঠিক আছে, কিন্তু দ্বীন ইলাহি ইনি গ্রহণ করেনি। দ্বীন ইলাহি একমাত্র বীরবলই গ্রহণ করেছিল। ঠিক আছে, বীরবলের আসল নামটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, মহেশ দাস। মহেশ দাস হচ্ছে বীরবলের আসল নাম। এবার ছিল তানসেন, যার আসল নাম হচ্ছে রামতনু পান্ডে। এরকম অনেকেই ছিল। টোটরমল যে ছিল তার রাজস্ব মন্ত্রী। তো ভেরি ইম্পর্টেন্ট, যেটা তুলসীদাসের যে গ্রন্থ রচনা করেছিল তার নাম কি ছিল? রামচরিত মানস। এটা এমন খুব কম পরীক্ষা থেকে যেখানে আসে না। এইবার গল্প হলো, ওই রামচরিত মানুষের মতোই আর একটা নাম আছে, যার নাম হলো শুধু রামচরিত। প্রথম দিন আমি পড়িয়েছিলাম এটা। এই রামচরিত গ্রন্থের রচয়িতাকে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী হচ্ছে আমাদের রামচরিত গ্রন্থের রচয়িতা। এবারেও তিনি কবিতাঞ্জলি, গীতাঞ্জলি, এটা কিন্তু ওই গীতাঞ্জলি ওই গীতাঞ্জলি আলাদা। পার্বতী মঙ্গল, জানকী মঙ্গল উল্লেখযোগ্য। এগুলো একটাও তোমাদের নোট করার দরকার নেই, এগুলো কোনোদিনও পরীক্ষায় আসবে না। পরীক্ষার জন্য রামচরিত মানুষটা খালি পড়লেই হবে। যদি ইনফরমেশনের জন্য রেখে দিতে যাও রেখে দিতে পারো, জানার দরকার নেই। তার থেকে বরং এই যে ইনফরমেশন দিলাম, এটা এর থেকে 1000 গুণে বেশি ইম্পর্টেন্ট। এগুলো আসবেই, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা একদম 100% শিওর হবে। ক্লিয়ার? এবার নেক্সট আমরা পড়বো সুরদাস সম্পর্কে। সুরদাস এ ছিল আমাদের, এই ভদ্রলোক ছিলেন 1483 থেকে 1563 পর্যন্ত। আগ্রার এই অন্ধকবি ছিল কিন্তু তিনি, সুরদাস, বিখ্যাত সেই অন্ধকবি। এবং বল্লভাচার্যের শিষ্য সুরদাস সুরসাগর বা কৃষ্ণের মহাত্মা বিষয়, একটু ঠিক করে নেবে, এটা কৃষ্ণ হবে, হ্যাঁ। কৃষ্ণের মহাত্মা বিষয়ক রচনা করে। আচ্ছা, এখান থেকে তিনটি ইনফরমেশন ইম্পর্টেন্ট। প্রথম কথা, অন্ধকবি হিসেবে কে বিখ্যাত ছিলেন? সেটা ছিল সুরদাস। সুরদাস কার শিষ্য ছিল? সুরদাস হচ্ছে আমাদের বল্লভাচার্য, যেটা মাধবাচার্য বললাম, তার আগে বললাম বল্লভাচার্য। বল্লভাচার্যের শিষ্য ছিল, ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সুরসাগর গ্রন্থের রচয়িতাকে। এই তো ওই সুরসাগর গ্রন্থের রচয়িতা হলো আমাদের হচ্ছে সুরদাস।
এটা হলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, এর বাদে এখানে আর কোনো ইনফরমেশন আমার দেওয়ার নেই, এ কটাই তোমাদের এখানকার মতো এই কটাই প্রয়োজন। এবার আসবো আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেটা আমি প্রত্যেকবার দিয়ে থাকি যখন চ্যাপ্টার আমি আলোচনা করি। এই চ্যাপ্টারের মধ্যে আমি 10টা বা 12টা মতো টপিক দেখলাম ইম্পর্টেন্ট, বাকি আর কোনো কিছু ইম্পর্টেন্ট না, যেটুকু লাগবে ওইটুকুই বললাম। প্রথম কথা, ভারতের যে সুফিরা ছিল তারা কয়েকটা সম্প্রদায়, এই সম্প্রদায়গুলোকে ওই সময় তো সম্প্রদায় বলা হতো না, ওটা সময় বলা হতো সিলসিলা, মানে যে ভাগগুলো ছিল সম্প্রদায়গুলো ওদেরকে ভাগগুলোকে সম্প্রদায় নয় সিলসিলা বলা হতো। এবং এদের যে সংখ্যা ছিল সিলসিলার সেটা ছিল টোটাল 12টা। তাহলে সুফি সম্প্রদায়ের ভাগ করা ছিল, কটা সম্প্রদায় ভাগ ছিল আমাদের? 12টা সম্প্রদায় ভাগ ছিল। রামানন্দের প্রধান শিষ্য ছিল 12 জন। এদের মধ্যে যেটা আমি কেন রামানন্দ দিয়েছি, কবির ভেরি 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 ইম্পর্টেন্ট, কবির একমাত্র কবির, এই বাকিগুলো তো একটাও ইম্পর্টেন্ট না, নাম দেখতে হঠাৎ মঠাৎ অন্যান্য এক্সামে দেখতে পাওয়া যায়, রুইদাস বলো, সেনা বলো, সাধন বলো, পিপা বলো, এরা ইম্পর্টেন্ট। কবির, এই কবির ছিল কার শিষ্য? রামানন্দের শিষ্য। তো এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। কবির কার শিষ্য? সেটা হলো রামানন্দের শিষ্য। এটা কিন্তু ওয়ান লাইনার, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মার্ক করে নেবে। এবারেও আমাদের যেখানে ইনফরমেশনটা রয়েছে যে শেখ মঈনুদ্দিন চিশতির প্রধান শিষ্য হলো হুসেনি ব্রাহ্মণ নামে পরিচিত। ঠিক আছে, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট অত না, যে শেখ মঈনুদ্দিন চিশতি যার হাত ধরে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি যাকে বলা হচ্ছে, তার শিষ্যরা কি নামে পরিচিত ছিল? হুসেনি ব্রাহ্মণ। এটাও অবশ্য নোট করে রাখো, অতটাও পরীক্ষায় দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, এবারেও ভারতে ভক্তি আন্দোলনের সূচনা কে করেছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট। ভারতে ভক্তি আন্দোলনে কে সূচনা করেছিল? তো ভারতে ভক্তি আন্দোলনের আমাদের সূচনা করেছিল হচ্ছে শঙ্করাচার্য। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো সব কে আবার মানে ভারতে ভক্তি আন্দোলন সূচনা করে? এটা শঙ্কর। এবং কোথায় এটা হয়েছিল? আমাদের তামিলনাড়ুতে, দক্ষিণ ভারতে। ভজ ধাতু থেকে ভক্তি, কোথা থেকে আমাদের ভক্তি কথাটা উৎপত্তি হয়েছে? যেমন সাফা কথা থেকে, আরবিক ওয়ার্ড সাফা থেকে সুফি, সুফি কথাটা মানে কি উল, সেরকম ভজ কথা থেকে আমাদের ভক্তি কথাটার উৎপত্তি হয়েছে। এই ভক্তি বা ভজ এই কথার অর্থ হলো ঈশ্বরের ভজনা করা, মানে ঈশ্বরের গুণগান গাওয়া, ঈশ্বরের ভক্তি করা, ঈশ্বরের ভজনা করা হলো এর কথার মানে। ওকে, নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন তো মানে নেক্সট টপিক কি আছে দেখো। আসামে ভক্তিবাদের প্রচার করেছিল শঙ্করদেব। শঙ্করদেব বা শঙ্করাচার্য তুমি যাকেই বলো না কেন, এই তিনি কোথায় তিনি প্রচার করেছিলেন? তো তিনি প্রচার করেছিলেন আমাদের হলো আসামে। তাহলে আসামে ভক্তিবাদের প্রচারক কে ছিল? শঙ্করদেব। কুতুব মিনার নির্মাণ করেছিল সুফি সন্ত কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মৃতিতে। ভেরি 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 ইম্পর্টেন্ট। কুতুব মিনার কে প্রতিষ্ঠা করেছিল? কুতুব মিনার প্রতিষ্ঠা করেছিল হচ্ছে কুতুবুদ্দিন আইবক। শেষ তো তিনি করতে পারেননি। এই আইবক যে কথাটা আছে না, এর মানে কিন্তু দাস বা কৃতদাস। হ্যাঁ, এটা শেষ করতে পারেনি, ও শেষ করলো তার জামাতা, কি নাম? ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিল? তার জামাই। হ্যাঁ, এই জামাই এসে পরে কুতুব মিনারের কাজটা শেষ করলো। এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কুতুব মিনার কার স্মৃতিতে তৈরি করা হয়েছিল? সেটা করা হয়েছিল কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মৃতিতে। এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কিন্তু একজন সুফি সন্ত ছিল, যাকে মানতো হচ্ছে কুতুবুদ্দিন আইবক। তার স্মৃতিতে এই আমাদের হচ্ছে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেছিল। ওকে, আচ্ছা, কুতুবুদ্দিন আইবক কি নামে পরিচয়, মানে কি বলা হতো তাকে? লাখ বক্স বলা হতো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কেন কি দেখো, এত কিছু তৈরি করেছে, তার যে মানে যাকে সে ভক্তি করে তার জন্য এত কিছু তৈরি করে দিয়েছে, তো কত বড় মনের মানুষ তিনি হতে পারেন। যাই হোক, সেই কারণে থেকে আবার অন্য আরেক কারণে লাখ বক্স বলা হতো। এই লাখ বক্স বলার কারণ হচ্ছে তিনি, কথায় আছে ওই সময় তিনি 1 লক্ষ টাকাও পর্যন্ত তিনি দান করে দিতেন। ঠিক আছে, আচ্ছা, 1533 সালের 9 জুলাই পুরীধামে চৈতন্যদেবের তিরোধান ঘটে। তো চৈতন্যদেব কত সালে মারা গেছিল? সেটা গেছিল 1533 সালে 9th of জুলাই। ওকে, তো এখানকার যে সকল ইনফরমেশন গুলো ছিল সেগুলো মোটামুটি ভাবে তোমাদের প্রোভাইড করে দিলাম। ওকে, নেক্সট যে টপিকটা রয়েছে, নেক্সট টপিকটা কি রয়েছে? কর্ণাটকী সঙ্গীতের জনক বলে মনে করা হয় মারাঠা শান পুরন্দর দাসকে। তাহলে কর্ণাটক সঙ্গীতের বা কর্ণাটক যে ঘরানা, এই যে ঘরানাটা না, ঘরানারও কিন্তু আবিষ্কার স্টুডেন্টস আমি সেই আমির খসরু যার কথা আমি বললাম। হ্যাঁ, তো কর্ণাটকের ঘরানার জনক বলা হয় পুরন্দর দাসকে। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল দাক্ষিণাত্যে, আমি অলরেডি এটা বলে দিয়েছিলাম, তামিলনাড়ুতে হয়েছিল। বাবা ফরিদের শিষ্য ছিল নিজামুদ্দিন আউলিয়া। আমাদের যে নিজামুদ্দিন আউলিয়া আমরা যেটা প্রথমেই পড়লাম, সুফিসান যিনি ছিলেন, তিনি কার শিষ্য ছিলেন? বাবা ফরিদের। ওকে, তো আমাদের যা আজকের আলোচনা ছিল, সম্পূর্ণ আলোচনাটা আজকে এইটুকুই। তোমাদের ভক্তিবাদ এবং সুফিবাদের উপরে যা যাবতীয় প্রশ্ন বা যা যাবতীয় আসার এর মধ্যেই আসবে, এর বাইরে কিছু আসার সম্ভাবনা নেই।
এবার এর বাইরে যে সকল ইনফরমেশন গুলো রয়েছে কিছু কিছু বাদ গেল, আমি দেখলাম চৈতন্যদেব সম্পর্কে দু একটা জিনিস বাদ গেল, যে যেটা বাদ গেছে ওগুলো আমি কোশ্চিনে কভার করে দেবো, একটা প্রশ্ন বাদ যাবে না। বারবার স্টুডেন্টস বলছি যা পড়াচ্ছি শুধু এটুকুই কিন্তু পড়বে, বাড়তি পড়তে যাবে না, বেকার হয়ে যাবে পড়াটা, কোনো প্রয়োজন নেই। যেটা করাচ্ছে এটা করো, এটা তোমাদের মোর দ্যান এনাফ হয়ে যাবে। অলরেডি আমি তোমাদের 200% এর প্রিপারেশন দিয়ে দিচ্ছি, তো এই প্রিপারেশনটা কন্টিনিউ যদি করো না, তোমাদের 100% প্রিপারেশন এমনি উঠে যাবে। আমি যা করাচ্ছি এর যদি 70% তুমি গ্র্যাব করতে পারো, চাকরি যদি না হয় তারপর তুমি আমাকে বলো, কথা হবে রেজাল্টের পরে। তো যা করাচ্ছি এগুলো খালি চোখ কান নাক বন্ধ করে খালি নোট করো, রিভাইজ করো, আর এগুলোকে পড়ে যাও। আর যেদিন আমি যে চ্যাপ্টারের অঙ্ক করাচ্ছি কাইন্ডলি স্টুডেন্টস অন্যদিন ওই দিন কিন্তু অন্য কোনো চ্যাপ্টারের অঙ্ক করবে না। এটা অনেকে হয়তো ভুল করতেও পারো, মনে পড়ছে যা যা সবসময় বলেই যাচ্ছি, তো ওই দিন ওই অঙ্কই করবে, না পারলে ভিডিওটা আবার দেখে নিয়ে আবার রিপিট করবে। না হলে ওই একবার এই অঙ্ক একবার ওই অঙ্ক, একবার এই চ্যাপ্টার একবার ওই চ্যাপ্টার যদি জগা খিচুড়ি করে দাও, খিচুড়ি ছাড়া কিছুই হবে না, টেস্টও পাবে না, ভালোও লাগবে না। তো যেটা পড়ছি ফ্রেশ ভাবে ঠান্ডা মাথায়, হ্যাঁ রিল্যাক্সে ঠান্ডা মাথায় পরপর পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু উপরে উঠা যায়, দুরুম করে উঠতে একদম হুড়ুম করে কিন্তু নিচে পড়বে। তো কোনো হুড়ুম দারুম কিছু করার দরকার নাই, যেভাবে করাচ্ছি রিল্যাক্সে করে যাও, সব ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক স্টুডেন্টস, এই ছিল আমার টোটাল ইনফরমেশনটা। এর বাইরেও যা যা ইনফরমেশন আছে এই চ্যাপ্টারে পরে আমি নেক্সট ডেটে অর্থাৎ কালকে আমি করে দেবো, কোনো অসুবিধার ব্যাপার নেই। তো আজকের ক্লাসটা এতটাই, ফটাফট শেয়ার করে দিও স্টুডেন্টস ভিডিওটা, যেগুলো সকলের কাছে পৌঁছায়। তুষার স্যারের সেই সেরা ক্লাস যেটা আগে হতো সেটা কিন্তু আবারও শুরু হয়ে গেছে। দুপুরে একটাই আবার দেখা হচ্ছে স্টুডেন্টস, খাতা কলম নিয়ে রেডি থাকবে, অঙ্কের ক্লাসটা আবার চলে আসবে। ওকে, তো আজকের মতো এতটাই, ধন্যবাদ।